সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1524 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে মামলার আবেদন, শাপলা চত্বর ইস্যুতে 3 জনকে আদালতে হাজিরের নির্দেশ। 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় মামলার আসামি মাদ্রাসা শিক্ষক 3 দিনের রিমান্ডে। চব্বিশ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় মারা যাওয়া 12 জনের মধ্যে একজন নিশ্চিত হাম রোগী। এ নিয়ে গত 15 মার্চের পর থেকে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 336 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 286 জন এবং সন্দেহজনক 1238 জন হামে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত 15 মার্চ এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট 38,120 জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 28,238 জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 9,882 জন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহত এক শিক্ষার্থীর বাবা। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখে। আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গত বছরের 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় মোট 36 জন নিহত এবং 124 জন আহত হন। রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি ও 2 সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু। চিফ প্রসিকিউটর অভিযোগ করে বলেন, মৃত্যুর তথ্য লুকানো ও ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। আগামী 14 মে 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। তদন্তে উঠে আসে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক হিসেবে 71 টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন 2 সাংবাদিক। বৃহস্পতিবার শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক প্যানেল। তৎকালীন 71 টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। একই দিনে এই মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। তারা প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন। হেফাজতে ইসলামের মামলার অগ্রগতি এবং কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি আন্তরিকভাবে আমাদের এই মামলাকে পরিচালনা করার জন্য এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এবং ওনার টিম কাজ করছেন। আমরা আশা করছি নতুন এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা
আমরা লক্ষ্য করেছি। এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন 6 আসামি। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেয় নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত। এর আগে বুধবার সন্ধ্যায় ওই মাদ্রাসা শিক্ষকের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। মামলার এজাহারে বলা হয়, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে সে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। এই ঘটনায় ওই ছাত্রীর মা গত 30 এপ্রিল বাদী হয়ে থানায় মামলা করেন। পরের প্রসঙ্গে যাচ্ছি। কিশোরগঞ্জের হাওরের কৃষকদের দুশ্চিন্তা এখনো কাটেনি। ধান শুকানোর উপযুক্ত স্থান না পেয়ে বাধ্য হয়ে সড়কে ধান শুকাচ্ছেন তারা। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের কৃষকদের বর্তমান অবস্থা জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। কৃষি বিভাগ সর্বশেষ যে তথ্য দিয়েছেন, হাওর অঞ্চলে এখন পর্যন্ত 71% ধান কর্তন করা হয়েছে। নন হাওর এলাকায় কর্তন করা হয়েছে 36%। তবে এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় 14,000 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 60,000 কৃষক। মাঠ পর্যায়ে দেখা গেছে অনেক কৃষক এখনো শেষ মুহূর্তে ধান ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি শুধু ধান শুকানোর দৃশ্য নয়, এটি হাওর অঞ্চলের কৃষকদের অসহায়ত্ব আর সংগ্রামের এক বাস্তব চিত্র। আমাদের তো মাঠ, কলা যা আছে সব ঘুরে গেছে পানিতে। অল্প সময়ে পানি আসছে, যে কারণে আমাদের অনেক জমি জামা তল হয়ে গেছে। অনেকে কাটতে পারছে, অনেকে কাটতে পারছে না। যারা অল্প কিছু ধান নিতে পারছে তারা মনে করি অবশেষে এই বিষয়টি বাচ্চা নিচ্ছে। বৃষ্টির কারণে ধান লাগাতে পারছি না, দেখেন ধানের অবস্থা। ভাই এই যে দেখেন আমাদের যে ধানগুলো আমরা রোদ দিয়েছি সব গেরা বাড়িছে, এগুলা আসলে গুদাম নিলে নিবে না, খোলাবাজি না করি, কারণ সরকার তো এই ধান আমরা নিত না, কারণ আউরের সব ধানই এরকম হয়ে গেছে। এবারের বুড়ো মৌসুমে অনেক ধানের চারা গজিয়েছে, ফলে তারা উভয় সংকটে পড়েছেন। তারা বলছেন কৃষি বিভাগ এই ধান নিতে অনাগ্রহ দেখাচ্ছে, অন্যদিকে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে, ধান ব্যবসায়ীরা, তারাও নিতে অনীহা প্রকাশ করছে। আর কেউ কেউ ধান নিলেও তা সংগ্রহ করছেন নামমাত্র মূল্যে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, ন্যূনতম শ্রমের মূল্যটুকু উঠছে না কৃষকদের। আমাদের দেশে যে ব্যাপারী আছে তারা বলে মাত্র 750 টাকা মোটা ধান। সরকার বলে এক কথা, কিন্তু গ্রাম অঞ্চলে কৃষিকে যারা বিক্রি করতে চাচ্ছে এগুলা আসলে দাম পাচ্ছে না। সরকার যখন 1440 টাকা রেট দিছে, যখন নিব তখন তো ধানের রেট অবশ্যই পাবো, তার শুকনাটা। তখন তো বর্তমানে তো শুকনা না, এটা বীজা। অনেক সময় অনেক অভিযোগ, সেটা কারণে হোক অকারণে হোক অভিযোগ এসে থাকে। আমার লোকটি যখন তালিকাভুক্ত হয় না তখন সঠিক হয় না, আর আমার লোকটা তালিকায় থাকলে সঠিক তালিকা হয়। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। তা আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা পর্যায়ক্রমে 2বার 3বার আমরা এই যাচাই করছি। কিশোরগঞ্জ হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগের চিত্র নিয়ে সাথে ছিলাম মশিউর রহমান। মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে সিলেটের পাথর উত্তোলন বিষয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়, পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই, তাই পর্যায়ক্রমে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় তারা ফেরত যাবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে।
তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সৌদি আরবের রানুবু বন্দর থেকে আসা অপরিশোধিত তেলবাহী জাহাজ বুধবার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছার পর এখন চলছে লাইটারিং কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে পৌঁছেছে একটি লাইটারের জাহাজ। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে বিকেলের মধ্যেই তেল ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে পৌঁছে যাবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে, ফলে আগামীকাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি পুরো দমে উৎপাদন শুরু করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই তেল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত আগামী 22 দিন নিরবচ্ছিন্ন উৎপাদন চালাতে পারবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী 10 মে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে এমটি ফসিল জাহাজের। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিষ্ণু কারবারি পাড়ায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ফলে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ পানির জন্য পাহাড়ের ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়ছে পানিবাহিত রোগ ও স্বাস্থ্য ঝুঁকি। এভাবে পাহাড়ের ছড়া থেকে পানি নিয়ে ঘরে ফিরছেন পাহাড়ি জনপদের মানুষ। তাদের নেই টিউবওয়েল ও নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা। বলছি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিশু কারবারি পাড়ার কথা। বিশেষ করে শুকনো মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এজন্য তাদের নির্ভর করতে হয় একটি মাত্র কূপের উপর। কূপ থেকে মাত্র 1 কলসি পানি তুলতে সময় লাগে ঘণ্টাখানেক। ফলে বাধ্য হয়ে পাহাড়ের ছড়া ও ঝিরির পানির ওপর নির্ভর করতে হয় তাদের। এখন বোট 5টা থেকে সিরিয়াল দাঁড়ায় রাত 10টা পর্যন্ত এখানে থাকতে হয়। একজন মহিলা পানি আনতে গেলে কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগতেছে। এখানে ছোট্ট একটা কুয়া, এখানে কয়েক পরিবার মানুষ আছে, এই কুয়ার থেকে খায়। একটা ডিপ পাইপ হয় তাহলে আমাদের অনেক পরিবার, অনেক লোক জনসুবিধা ভোগ করবে। একই চিত্র জেলার পানছড়ি, লক্ষ্মীছড়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার। নারী ও শিশুরা মাইলের পর মাইল হেঁটে পাহাড়ের ঝিরি থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। অনেক সময় নোংরা কুয়ার পানিও সংগ্রহ করছে তারা। এতে বাড়ছে পানিবাহিত রোগ। বিশেষ অনুরোধ রাখবো সরকারের কাছে, আমাদের ডিপ টিউবওয়েলের যদি দিতে পারে অনেকটা উপকৃত হবো আর কি। মহিলাগুলো এখন পানি নিবে না, খাবার পানি করবে না, গোসল করবে, মানে করতেছে না। ওইখানে নলকূপ বসাতে পারিনি, কয়েকবার চেষ্টা করার পরও আমরা সেখানে সফল হতে পারি না। কিন্তু উন্নত প্রযুক্তি যদি আসে আমরা সেটা করতে পারবো। প্রয়োজনীয় বাজেট পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। এবছরও এখনো পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কোনো প্রকল্প এখনো হাতে নিতে পারিনি। বরাদ্দ আসলে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যে এলাকাগুলোতে পানির সংকট আছে সেই পানির সংকট সমাধানের জন্য আমরা প্রকল্প গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত এই সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য ইমন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর 6টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পানছড়ির লোগাং সড়কের ইসলামপুর অংশে দাঁড়িয়েছিল ইমন। এ সময় অটোরিকশায় করে এসে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। বগুড়ায় জনপ্রিয় হচ্ছে মাচায় আলু সংরক্ষণ পদ্ধতি। বিদ্যুৎ চালিত প্রচলিত হিমাগারের মতো নয় এটি। প্রাকৃতিক বাতাস চলাচলের মাধ্যমে এখানে সংরক্ষণ করা হয় আলু। জেলার অন্তত 7টি উপজেলায় এই ধরনের সংরক্ষণাগার তৈরি করেছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। এক একটি মডেল ঘর নির্মাণে ব্যবহৃত হয়েছে বাঁশ, কাঠ, ঢেউটিন, সিমেন্টের পিলার ও কংক্রিট সহ আরও কিছু উপকরণ। প্রতিটি ঘরের দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 15 ফুট। ঘরগুলো 15 থেকে 20 বছর পর্যন্ত ব্যবহার উপযোগী।
এই ঘর উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে তৈরি করতে হয় যাতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে এবং বাতাস চলাচলের উপযোগী ব্যবস্থা থাকে। সঠিকভাবে বাছাই করা আলুই এখানে সংরক্ষণযোগ্য। কাটা, ফাটা, অপরিপক্ক, রোগাক্রান্ত বা খোসা ওঠা আলু রাখা যাবে না। সূর্যের আলো ও বৃষ্টির পানি যেন এই ঘরে প্রবেশ করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। এক একটি মাচা বা অহিমায়িত মডেল ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2.5 লাখ টাকা। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কমপক্ষে 35 টন আলু 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। কথা হলো এই ঘরগুলো সরকার দেওয়াতে যারা মানে আলু চাষি অথবা ব্যবসায়ী এদের জন্য বড় ধরনের সুবিধা। আমাদের এরিয়া হিমাগারটা 3 বছর যাবত নিচ্ছি আমরা, বিগত 2 বছর রাখছি। একটা সুবিধা আছে, আলু মানে বাঁশের চারাত ব্যবহার করা হচ্ছে, চারদিক থেকে হাওয়া পাস হয়। বিদেশে যে আলুগুলো রপ্তানি হয় সেগুলো স্টোরের আলু রপ্তানি হয় না, এই অহিমায়িত ঘরে যে আলুগুলো রাখা হয় এগুলোই বিদেশে রপ্তানি হয়। কৃষি বিপণন কর্মকর্তা জানান, বগুড়া সদর, শিবগঞ্জ, কাহালু, দুপচাটিয়া, আদমদিঘি, নন্দীগ্রাম ও শাহজাহানপুরে 67টি মডেল ঘরে প্রায় 1500 কৃষক তাদের উৎপাদিত আলু বিনা খরচে সংরক্ষণ করতে পারছেন। তারা 25 জন বা 10 জনের যে দল করা হয়েছে তারা সবাই মিলে 400 থেকে 500 মন মতান্তর আমরা প্রায় 25 থেকে 30 টন মেট্রিক টন আলু আমরা সংরক্ষণ করতে পারছি এখানে। অহিমায়িত মডেল ঘর ব্যবহারে অসাধু ব্যবসায়ীর কারসাজি কমবে এবং কৃষক ও ভোক্তারা লাভবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। বিধানসভার নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। গুলি করে হত্যা করা হয়েছে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। আনন্দবাজার জানিয়েছে, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারি অঞ্চলে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ। পরে তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি করা হয়। বিজেপির দাবি, 3টি গুলি চন্দ্রনাথের বুকে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্য জুড়েই। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, সর্বশেষ 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। ইরানের সঙ্গে 1 সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। পরে সংবাদ সংস্থা আনাদোলো এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই চুক্তির মূল শর্ত হিসেবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া ও হরমুজ প্রণালীর পুরোপুরি উন্মুক্ত নিশ্চিত করা। এদিকে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কূটনৈতিক এই উদ্যোগের মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা আবারও ইরানে হামলা শুরু করতে চায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে বার্তাও পাঠিয়েছে তেল আবিব। এবারে জানিয়ে দিব খেলার খবর। প্রথমবারের মতো কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। টুর্নামেন্টের ফাইনালে কালবেলাকে টাই ব্রেকারে 3-1 গোল ব্যবধানে হারিয়েছে কাজী ফার্মসের টিভি চ্যানেলটি। ম্যাচ সেরা এবং প্লেয়ার অফ টুর্নামেন্ট হয়েছেন অধিনায়ক মির্জা শাকিব। বিএসজিএ মিডিয়া কাপ টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত তকমা লাগিয়ে আসর শুরু করা দীপ্ত টিভির শেষটা হয় শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। শিরোপা নিশ্চিতের ম্যাচে দেশের জনপ্রিয় টিভি চ্যানেলটির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় দৈনিক কালবেলা। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে দুদলের লড়াইটিও ছিল বেশ আক্রমণাত্মক। একে অন্যের গোলবারে এগিয়ে যাওয়া লড়াইয়ে হানা দেয় দুদলই। কিন্তু দীপ্ত টিভির গোলরক্ষক মির্জা সাকিবের দৃঢ়তায় ভেস্তে যায় প্রতিপক্ষের সব প্রচেষ্টা। প্রথমার্ধের মতো ম্যাচের দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র। তাতে ম্যাচের ফলাফল নির্ধারণে বেছে নিতে হয় টাই ব্রেক। সেখানেও মুন্সিয়ানা প্রমাণ রাখেন দীপ্ত টিভির অধিনায়ক।
পিছিয়ে ছিলেন না অন্যরাও। কামরুল, রাহাত, ইমরানদের শট কাঁপিয়ে দেয় দৈনিক কালবেলার জাল। তাতে 3-1 গোল ব্যবধানে জিতে প্রথমবারের মতো কুল বিএসজিএ মিডিয়া কাপের শিরোপা উঁচিয়ে তোলে দীপ্ত পরিবার। এর আগে সেমিফাইনালেও দাপট দেখিয়ে চ্যানেল আইকে বিদায় করে দীপ্ত টিভি। টুর্নামেন্টের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সমকালকে 1-0 গোলে হারায় দীপ্ত টিভি। এরপর আরটিভিকে টাই ব্রেকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে দলটি। সেমিফাইনালে নিজেদের আধিপত্য ধরে রেখে শিরোপাটাও নিজেদের করে নেয় দীপ্ত টেলিভিশন। টুর্নামেন্টে খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এই সময় বিএসজিএ সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্কয়ার টয়লেট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন। কুল বিএসজিএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর চ্যাম্পিয়ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1524 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে মামলার আবেদন, শাপলা চত্বর ইস্যুতে 3 জনকে আদালতে হাজিরের নির্দেশ। 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়া মামলার আসামি মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, 3 দিনের রিমান্ড মঞ্জুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।